আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 ব্যাচ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন অনেক ভালো চলছে। তো তোমাদের প্রিপারেশনকে আরও স্মুথ করতে আমি নিয়ে আসছি সিকিউ শট। তো আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস, রাসায়নিক বন্ধন ছিল প্রথম ক্লাস। আজকে দ্বিতীয় ক্লাসে আমরা শিখবো হচ্ছে পর্যায় সারণী ইনশাআল্লাহ। তো এই ক্লাস করার পর তুমি নিজেই তোমার টেস্ট পেপার সলভ করতে পারবে ইনশাআল্লাহ। তো তুমি ধৈর্য সহকারে 1 ঘন্টা এই ক্লাসটা দেখো এবং স্লাইড এবং টেস্ট পেপার দেখবে যে তোমার হাতের নাগালে থাকবে ইনশাআল্লাহ। চলো শুরু করি। তো এই চ্যাপ্টারকে আমি কয়েকটা টাইপে বিভক্ত করছি, যেই টাইপগুলো থেকে সবচাইতে বেশি কোয়েশ্চেন আসে। কথা বুঝতে পারছো? মানে 2-3টা টাইপ থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসে এই চ্যাপ্টার থেকে। পড়লেই আশা করি এই চ্যাপ্টার সবচাইতে সহজ হবে, তোমার প্রিয় একটা চ্যাপ্টার হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, পর্যায় সারণী মানে কি? অবশ্যই মৌল নিয়ে কাহিনী আছে, অনেক মৌল আছে, অনেক কিছু আছে। তো মৌল নিয়ে চিহ্নিতকরণ করার আগে বা মৌল বোঝার আগে আমরা কিছু মৌল দেখে নেই বাস্তবে। যেমন ধরো এই যে দেখো সোডিয়াম আছে এখানে, সোডিয়াম মৌল। সোডিয়াম দেখতে কেমন জানো? এই যে দেখো, দেখতে হচ্ছে কঠিন, এদেরকে ছুরি দিয়ে কাটা যায়। দেখো ছুরি দিয়ে কাটতেছে, কঠিন তবে সফট আর কি, ছুরি দিয়ে কাটা যায় দেখি। তারপর দেখো এখানে লিথিয়াম আছে, সেও কঠিন। এবং পটাশিয়াম দেখছো, তাকে হচ্ছে কেরোসিন, এটা হচ্ছে কেরোসিন তেল, কেরোসিনের ভিতরে রাখা হয় পটাশিয়ামকে সংরক্ষণ করার জন্য। কারণ পটাশিয়াম হচ্ছে অতি সক্রিয় একটা ধাতু, যার ফলে সেটা বিক্রিয়া করে ফেলে। তার জন্য এটাকে সংরক্ষণ করার জন্য আমরা একে হচ্ছে কেরোসিন তেলের মধ্যে চুবাই রাখি। তারপর দেখি সেলেনিয়াম আছে, ব্রোমিন তরল, এই যে তরল ব্রোমিন আছে। তো এদের সম্পর্কে জাস্ট একটা স্লাইড ব্রিফ দিলাম আর কিছু, এখান থেকে কোনো কিছু আসবে না। দেখো টপিক আমাদের প্রত্যেকটা বছর আসবে গোয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট যে এইখান থেকে গতে আসেই একটা মৌলের অবস্থান নির্ণয় করা। একটা মৌলের কি নির্ণয় করব? অবস্থান নির্ণয় করব। এটা গোয়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং আমরা একটা মৌলের অবস্থান নির্ণয় করবো হচ্ছে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে। তোমাকে যদি বলে যে একটা মৌল কোথায় থাকে, তুমি কি বলবা? পর্যায় সারণীতে থাকে। এবং পর্যায় সারণীতে তুমি মৌলের অবস্থান ব্যাখ্যা করবা কিভাবে? ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। অবস্থান ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে সাহায্যে বের করব। অর্থাৎ তুমি ইলেকট্রন বিন্যাস করবা, তারপর হচ্ছে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে তুমি সেই মৌলটা কয় নাম্বার গ্রুপে কয় নাম্বার পর্যায়ে আছে সেটা বের করতে পারবা। মূল কথা কি, আমরা বের করব কি এখান থেকে? পর্যায় এবং গ্রুপ নির্ণয় করব। যে একটা মৌল কয় নাম্বার পর্যায়ে আছে এবং কয় নাম্বার গ্রুপে আছে সেটা আমরা বের করব। কথা বুঝতে পারছো? তো পর্যায় নির্ণয় খুবই সহজ, এত সহজ বাংলাদেশে আর নাই। পর্যায় নির্ণয়, পর্যায় কিভাবে নির্ণয় করব? যে সর্বোচ্চ শক্তি স্তর বা সর্বোচ্চ এন এর মানটাই বা শক্তি স্তরের মানটাই হচ্ছে পর্যায়। এটুকু জানলেই হবে যে সর্বোচ্চ এন এর মানটাই কি তার পর্যায়। কথা বুঝছো? এরপর গ্রুপ কিভাবে নির্ণয় করব আমরা, এই সম্পর্কে একটু আলোচনা আছে। গ্রুপ নির্ণয়, দেখো গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে আমরা 3টা কেস পাবো। কয়টা কেস? 3টা কেস। কেস নাম্বার 1, মামলা নাম্বার 1, এস ব্লকের ক্ষেত্রে কিভাবে আমাদের গ্রুপ নির্ণয় করতে হয়। এস ব্লক মৌল যাদের সর্বশেষ শক্তি স্তরের সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটালে প্রবেশ করে তারাই হচ্ছে এস ব্লক মৌল। যাদের সবশেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করবে? ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে এস ব্লকে প্রবেশ করবে, তারাই কি? এস ব্লক মৌল। তো এরকম মৌলের ক্ষেত্রে আমরা গ্রুপ নির্ণয় করব কিভাবে? সেটা হচ্ছে এস এর ইলেকট্রন সংখ্যাটাই হচ্ছে সেই মৌলের গ্রুপ। একদম সহজ। এস এর ইলেকট্রন সংখ্যা যেটা থাকবে, এস এর মাথার উপর যতগুলো ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে তার গ্রুপ। কেস নাম্বার 2, মামলা নাম্বার 2, পি ব্লকের ক্ষেত্রে। পি ব্লকের ক্ষেত্রে কি করব? পি ব্লক মানে কি? যেহেতু এস ব্লক মানে যেটা সর্বশেষ ইলেকট্রনটা যেখানে প্রবেশ করে সেটা যদি এস অরবিটাল হয় সেটা হচ্ছে এস ব্লক। সর্বশেষ ইলেকট্রন যদি পি ব্লকে প্রবেশ করে তাহলে সেটা হবে পি ব্লক মৌল।
পি ব্লক মৌলের ক্ষেত্রে আমরা নির্ণয় করব হচ্ছে গ্রুপ সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের যোগফল প্লাস 10। সহজ সূত্র, সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন যতগুলো থাকবে তার যোগ করব এবং সাথে এক্সট্রা 10 যোগ করব, তাহলে আমরা পি ব্লক মৌল পেয়ে যাব। এবং মামলা নাম্বার 3 এবং লাস্ট নট দ্য লিস্ট, মামলা নাম্বার 3 এর জন্য হচ্ছে ডি ব্লকের জন্য আমরা কিভাবে অবস্থান নির্ণয় করব। ডি ব্লকের জন্য করব হচ্ছে আমরা তোমাদের যেটা আছে সেটা হচ্ছে 3d ও 4s এর ইলেকট্রন যোগফল, এটা জানলেই হবে শুধু এর যোগফল, ইলেকট্রন যোগফল 4s এর ইলেকট্রন যোগফল। কথা বুঝতে পারছি আমরা? 3d আর 4s এর ইলেকট্রন যোগফল করলেই আমরা পেয়ে যাব হচ্ছে ডি ব্লক মৌলের গ্রুপ। কথা বুঝছো? এই 3টা ফর্মুলা জানলেই আশা করি সব হয়ে যাবে। পর্যায় নির্ণয় করা খুবই সহজ, সর্বোচ্চ এন এর মানটাই হচ্ছে পর্যায়। চলো কয়েকটা নির্ণয় করি। আচ্ছা, আধুনিক যুগে তো পর্যায়ে আমরা 1 2 3 4 5 6 18 পর্যন্ত, গ্রুপ 1 থেকে 7, সরি উল্টাটা আর কি, পর্যায় 7 পর্যন্ত, গ্রুপ 118 পর্যন্ত, শুধু 18 পর্যন্ত। তো এইভাবে যখন আমরা নির্ণয় করছি, তবে আগে এরকম ছিল না। আগে এটা একটু মাথায় রাখো জাস্ট, হ্যাঁ, জিনিসগুলো পরীক্ষা চলেও আসতে পারে। আগে ছিল 1কে তারা বলতো, 1 নাম্বার গ্রুপকে তারা বলতো 1A, রোমান সংখ্যা 1A, 2কে বলতো 2A, এরকমভাবে 13কে বলতো 3A, এভাবে 14 4A 5A 6A 7A পর্যন্ত যত, সর্বশেষ যে আছে তাকে বলতো শূন্য গ্রুপ, 0। 18 নাম্বার গ্রুপ হচ্ছে শূন্য গ্রুপ বা 0 গ্রুপ প্রকাশ করত। এবং মাঝখানে যারা অবস্থান্তর মৌল আছে, দেখো তো অবস্থান্তর মৌল, তাদেরকে প্রকাশ করা তো ভিন্নভাবে। দেখছো জিনিসটা কি সুন্দর না? জিনিসটা 3 বলতে 3B, 4 বলতে 4B, 5B 6B 7B পর্যন্ত যাবে। এবং এইটা দেখো, জিনিসটা খেয়াল করো তোমরা, এই জিনিসটা খেয়াল করো যে 7 থেকে 10 পর্যন্ত যারা আছে তাদেরকে হচ্ছে 7 থেকে 10 না, 8 থেকে 10, 8 থেকে 10 হচ্ছে এদেরকে বলা হয় 8 নাম্বার গ্রুপ। কথা বুঝতে পারছো? এটা আগের যুগের গ্রুপ নির্ণয়। তারপর 11 12তে গেল 1B 2B, একটু মাথায় রেখো, হ্যাঁ, চলে আসতে পারে যে কোনো টাইম পরীক্ষায় সিকিউ এর উদ্দীপকে দিয়ে দিবে এরা যে 1B একটা মৌল, তারপরে পর্যায় ঠিক থাকবে কিন্তু গ্রুপগুলোকে ভিন্ন আকারে দিবে। একটু মাথায় রেখো, হ্যাঁ, মাথায় রাখবো। এটা কি করব? ব্রেনে রাখবো, নট মাথায়, ব্রেনে রাখবো। কথা বুঝতে পারছো? আচ্ছা, এই টাইপের সিকিউ সলভ করি আমরা। দেখো, উদ্দীপকের এক্স ও ওয়াই মৌলের ইলেকট্রন বিন্যাস দেখিয়ে পর্যায় সারণীতে এদের অবস্থান নির্ণয়। আর এটা তো খুবই সহজ ব্যাপারই না। দেখো, এক্স আর কে আর ওয়াই কে, কত নাম্বার? এটা গ নাম্বারটা। এক্স হচ্ছে এক্সকে 4, আগে 4 দেওয়া, অর্থাৎ পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা তার 4। ওয়াই হচ্ছে 22। বলো তো, তাহলে বলো দেখি, বলো তো ছোট্ট বন্ধুরা, তাহলে 22 কে হবে? 22 হবে হচ্ছে টাইটেনিয়াম, স্ক্যানাডিয়াম, টাইটেনিয়াম। ছোট্ট বন্ধুরা, এক্স কি হবে? 4 নাম্বার মৌল, বেরিলিয়াম। এত সহজ, এত ছোট্ট বন্ধুরা সবাই পারে আশা করি। এখন এই দুইটার আমরা ইলেকট্রন বিন্যাস করে পর্যায় নির্ণয় করব, গ্রুপ নির্ণয় করব। প্রথম কথা আমরা এক্স এরটা করি, বেরিলিয়ামেরটা করি। বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, একদম সহজ, 1s2 2s2। দেখো তো সর্বশেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করছে? সর্বশেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করছে? 2তে। তাহলে পর্যায় কত হবে? সর্বোচ্চ এন এর মান 1 বেশি না 2 বড়? 1 বড় না 2 বড়? অবশ্যই সর্বোচ্চ এন। পর্যায় হচ্ছে এখানে 2। গ্রুপ কত হবে? গ্রুপ বলছিলাম যে এরা কি ব্লক মৌল? এস ব্লক মৌল। এরা কি ব্লক? এস ব্লক। এস ব্লকে সর্বোচ্চ এন এর মান যেখানে, সর্বশেষ ইলেকট্রন যেখানে প্রবেশ করবে তার মাথার উপরে যত থাকবে সেটাই হচ্ছে তার গ্রুপ। কত আছে এস এর উপরে? 2। তাহলে গ্রুপ কত হবে? 2। একদম সিম্পল, পানির মতো ইজি। রসায়ন হচ্ছে
H2 এর মতো ইজি, সিম্পল। এরপর আরেকটা আছে আমাদের, ওরা রাখলে তো হবে না, ওরাও তো করতে হবে সলিউশন। সলিউশন সবাইকে করতে হবে, কেউ পাবে কেউ পাবে না তা হবে না। টাইটানিয়াম, টাইটানিয়াম কত নাম্বার মূল? 22, 1s2 2s2। আশা করি তোমরা ইলেকট্রন বিন্যাস পারো। সর্বশেষ ইলেকট্রন 4s এ প্রবেশ করছে, তারপর 3d-তে। 4s এ আগে প্রবেশ করে 3d-তে প্রবেশ করেছে। এটা আশা করি তৃতীয় অধ্যায় তোমরা পড়েই আসতো, পড়েই চতুর্থ অধ্যায় ধরছো, বুঝছো? 3d-তে তাহলে এখানে পর্যায় কত হবে? 3 হবে, তাই না? তাই না? সর্বশেষ ইলেকট্রন না রে গাধারা, তোমাকে বলছি পর্যায় মানে কি? সর্বোচ্চ n এর মান, সর্বোচ্চ n এর মান কত এখানে? 1 2 3, কে 4, কে বড়? 4 বড়, তো পর্যায় হবে কি? 4। গ্রুপ কত হবে? গ্রুপ হচ্ছে 3d-তে যতগুলো ইলেকট্রন আছে, গ্রুপ হচ্ছে 3d-তে যতগুলো ইলেকট্রন আছে, 4s-এ যতগুলো ইলেকট্রন আছে তাদের যোগফল। 3d-তে কয়টা আছে দেখো, দেখি কয়টা আছে। 3d-তে কয়টা আছে দেখো, 3d-তে 3d দেখো, 3d-তে কত আসছে? 2টা। 3d মাত্রার উপরে 2, 4s-এ 2, তাহলে 2 যোগ 2 এই হলো 2 এ 2 এ 4 হয়, আর 3 এ 3 এ 6। ম্যাথ পারলে, রসায়ন পারলে সবই সহজ হয়, বুঝতে পারছো? 2 এ 2 এ 4, এই হচ্ছে গ্রুপ পর্যায় নির্ণয়। নির্ণয় করে ফেলছে, পরে দেখাই দেবে প্রিয় স্যার আমি এভাবে নির্ণয় করছি, আপনি দেখেন মার্ক দিয়ে দেন। 3 3 এ 3। আচ্ছা, এটা আর একটা সেম সেম চলে আসছে, এটা সেম চলে আসছে। আচ্ছা চলো, গ্রুপ পর্যায়ে হয়ে গেছে। এখন আমাদের তোমাদের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকে চলে আসছি। হ্যাঁ, তোমাদের জীবনের সবচাইতে ইম্পর্টেন্ট টপিকে চলে আসছি, পর্যায়বৃত্ত ধর্ম। তুমি জিনিসটা কি বুঝতে পারো? আমাদের অধ্যায়ে যদি কোন থেকে কোশ্চেন আসে, এখান থেকে আসবে। এই অধ্যায়ে কোশ্চেন আসলে এখান থেকে আসবে। এত ইম্পর্টেন্ট কেন এটা? পর্যায়বৃত্ত ধর্ম আমরা শিখছি হচ্ছে, আমাদের বইয়ে আছে 6টা। কয়টা? 6টা। ধাতব ধর্ম, অধাতব ধর্ম, তারপর হচ্ছে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ, আয়নিকণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা। তার মধ্যে 4টা বহুবার আসে, 4টা বহুবার আসে। পারমাণবিক আকার, আয়নিকণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা বারবার আসে। এই 4টার মধ্যে ধারণা মাস্ট থাকতে হবে, সব কিছু ধারণা থাকতে হবে, সব কিছু ধারণা থাকতে হবে। কথা বুঝতে পারছো? তাহলে চলো শুরু করি আমরা। পারমাণবিক আকার বোঝার আগে আমরা একটা জিনিস বুঝবো, জিনিসটা হচ্ছে বাম থেকে ডান আর উপর থেকে নিচ। আরে এটা তো সহজ, বাম থেকে ডান আর উপর থেকে নিচ, এটা কোনো ব্যাপার হলো? এই দেখো, উপর থেকে নিচ দিলাম একটা জিনিস, আর একটা জিনিস দিব হচ্ছে বাম থেকে ডান দিব। বাম থেকে ডান, এই তো লেগে যা, বাম থেকে ডান, বাম থেকে ডান, এটা হচ্ছে বাম, বাম পাশ, বাম, আর এটা হচ্ছে ডান। উপর আর হচ্ছে নিচ। তো একই উপর থেকে নিচ বুঝে হচ্ছে গ্রুপগুলাকে, উপর থেকে নিচ কি বোঝাবে? গ্রুপ। আর বাম থেকে ডান বোঝাবে হচ্ছে পর্যায়। উপর থেকে নিচে গ্রুপ ভিত্তিক, গ্রুপ ভিত্তিক উপর থেকে নিচে পারমাণবিক আকার আছে না কোনো মৌলে? পারমাণবিক আকার উপরের মৌল হচ্ছে নিচের মৌলে পারমাণবিক আকার বেশি, উপর মৌল হচ্ছে নিচের মৌল পারমাণবিক আকার কি বেশি, অর্থাৎ উপর থেকে নিচে পারমাণবিক আকার বাড়ে। কথা বুঝতে পারছো? বাম থেকে ডানে পারমাণবিক আকার কমে। খুবই খুবই ইম্পর্টেন্ট কথাবার্তা। কেন কমে কেন বাড়ে এই জিনিসটা আমাদের লাগবে, কেন কমে কেন বাড়ে। দেখো এই জিনিসটা, উপর থেকে নিচে পারমাণবিক আকার বাড়তেছে, বাম থেকে ডানে পারমাণবিক আকার দেখো পিছিয়ে গেছে, ছোট্ট বাবু হয়ে গেছে। উপর থেকে নিচে বাড়তেছে, বাম থেকে ডানে কমতেছে। কেন কমে কেন বাড়ে এই জিনিসটাই আমাদের জানতে হবে, ঠিক আছে? চলো জানি আমরা। বাম থেকে ডানে এই ধর্মটা কেমন কেন হয় সেটা আমরা জানি আগে। বাম থেকে ডান এই জিনিসটা কেন হয় এটা জানবো। আর হচ্ছে জানবো হচ্ছে আমরা উপর থেকে নিচে, এটা একটু সরাই দেই, উপর থেকে নিচ, উপর থেকে নিচ। হ্যাঁ,
আগে আমরা উপর থেকে নিচেরটা বুঝি। ধরো উপরের মৌলে সোডিয়াম আছে, আর হচ্ছে উপরের মৌলে লিথিয়াম আর সোডিয়াম আছে। এই দুইটার মধ্যে উপরে লিথিয়াম, নিচে সোডিয়াম। উপর থেকে নিচে কি বাড়ে? তাই তো, বাড়ে। কেন বাড়ে এটাই ব্যাখ্যা করবো। কারণ কি বাড়ে? কারণ হচ্ছে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, বোর মডেল আঁকি। এই দেখো বোর মডেল আঁকলাম, 1 2 3টা। সোডিয়ামেরটা আঁকি, সোডিয়ামের বোর মডেলটা একটু আঁকি আমরা, এটাকে নিচে আঁকি সোডিয়ামের। এই দুটো গেছে। আচ্ছা, এই দেখো স্বাভাবিকভাবে কি দেখা যাইতেছে, হাই এটা তো দেখেই বুঝতেছি সোডিয়াম বড় হবে। কেন বড় হবে? কারণ হচ্ছে তার শক্তি স্তর বেশি। এর শক্তি স্তর 2টা, আর এর শক্তি স্তর 1 2 3। হাই তাহলে শক্তি স্তর কে বেশি? যার শক্তি স্তর বেশি সে কি আকারেও বড়। অর্থাৎ মূল কথা কি, শক্তি স্তর বাড়ে। উপর থেকে নিচে যত যাবা তুমি, শক্তি স্তর বাড়বে। উপর থেকে নিচে কি করবে? উপর থেকে নিচে শক্তি স্তর বাড়বে, আকারও কি করবে? বাড়বে। পারবা না এটা? শক্তি স্তর কোথায় বাড়বে? নিউক্লিয়াসে শক্তি স্তর বাড়বে, তার ফলে কি আকারও বেড়ে যাবে। সিম্পল জিনিস, বাচ্চা পোলাপানো পারবে। ঠিক আছে, আমার ছোট ভাইও পারে। দেখো বাম থেকে ডান, এখন বাম থেকে ডানে যে কোনো 2টা নেই। ধরো 2টা নিলাম, বোরন কার্বন, আচ্ছা 3টাই নেই নাইট্রোজেন। এখন দেখো বোরনের ক্ষেত্রে আমি যাই, যদি আঁকি, এটা কিন্তু সেম। বোরন হচ্ছে 5 নাম্বার, এই তো দিলাম 5টা ইলেকট্রন। কার্বনের শেষে হচ্ছে 4টা থাকে। নাইট্রোজেন পাঁচটা হয়ে গেছে। 5টা হয়ে গেছে। এর প্রোটন কত? এর প্রোটন হচ্ছে 4, ইলেকট্রনও 4। এরও প্রোটন 4, ইলেকট্রন 5। এটা কি করলাম এটা? সি আমি তো মাথা নষ্ট আছে। হ্যাঁ দেখো এর প্রোটন হচ্ছে কয়টা? প্রোটন ইলেকট্রন সেম, প্রোটন ইলেকট্রন হচ্ছে 5, এর হচ্ছে 6, এর হচ্ছে 7। সহজ জিনিস। কিন্তু দেখো তো এদের শক্তি স্তর কয়টা? 1 2 1 2 হাই সব ক্ষেত্রে শক্তি স্তর কি সেম? শক্তি স্তর সেম, তো তুমি কি বুঝলা? শক্তি স্তর সেম, বাড়তেছে কি? প্রোটন বাড়ে, প্রোটনও বাড়ে, ইলেকট্রনও বাড়ে। প্রোটন ও ইলেকট্রন বাড়ে। দেখো শক্তি স্তর সেম। ধরো একটা শক্তি স্তর তুমি চিন্তা করো, শক্তি স্তর হচ্ছে ধরো মানুষজন মিললে তার যাত্তাছে, মানে চাপা দিতেছে, অনেক চাপা। এখানে কয়জন চাপা দিতেছে? 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন চাপা দিতেছে। 5 জন চাপা দিলে যতটুকু ছোট করে দিবে, 6 জন চাপা দিলে তো আরো বেশি ছোট করবে, 7 জন তো আরো বেশি। তো এইভাবে বাম থেকে ডানে কি হয়? আকর্ষণ বেড়ে যায়। নিউক্লিয়াসের প্রতি প্রোটন আর ইলেকট্রনের আকর্ষণ বেড়ে যায়। বেড়ে যাওয়ার ফলে কি এরা ছোট হয়ে আসে। এরকম ছিল, 5 জনের ধাক্কা দিতেছে, তারপর 6 জন দিছে, তারপর 7 জন দিছে। দেখছো ধাক্কার পরিমাণ হিসাব করে বুঝলাম কি শক্তি তো সেম থাকে, কিন্তু প্রোটনের ইলেকট্রন বাড়ে। আর প্রোটনের ইলেকট্রন বাড়লে আকর্ষণ কি হয়ে যায়? বাড়ে। আকর্ষণ কি হবে? বাড়বে। আকর্ষণ বাড়ে, যার ফলে আকার কি হয়? ছোট হয়। আকার কি হয়ে যায়? ছোট হয়। এই দেখো আকারের ক্রম, আকার কি ছোট হয়। কোথায় লিখবো এটা? কোথায় লিখবো? এইখানে লিখে দিই, আকার ছোট হয়। কথা বুঝছো? এটা সহজ, একদম সহজ। বা মূল কথা হচ্ছে ব্যাখ্যাটা লাগবে, বাম থেকে ডানে গেলে কমে, উপর থেকে নিচে গেলে বাড়ে, শেষ। এখন কথা হচ্ছে অ্যানায়ন আর ক্যাটায়নের মধ্যে আমরা হিসাব করব। ক্যাটায়ন খুবই ইম্পর্টেন্ট এই স্লাইডটা। অ্যানায়ন আর হচ্ছে ক্যাটায়ন। অ্যানায়ন এদের আকার জীবনেও পরীক্ষায় আসে না, কিন্তু আসবে। ক্যাটায়ন দেখো, ধরো ক্যাটায়ন নিলাম, একটা সোডিয়াম নিলাম আর একটা সোডিয়াম প্লাস নিলাম।
আকার কার বড় হবে এটাই আমরা ব্যাখ্যা করব। সোডিয়ামেরটা আঁকি তো, এই যে সোডিয়াম, এই তো সোডিয়াম, সোডিয়ামের ডায়াগ্রামটা আঁকতেছি। সোডিয়াম প্লাস কি করছে, একটা ইলেকট্রন ত্যাগ করছে, সর্বশেষ শক্তি ছিল এই যে ছোট্ট ছোট্ট বন্ধুকে ত্যাগ করে দিছে, যাও তুমি তেজ্যপুত্র হয়ে গেছো, তার ত্যাগ করে দিলাম। এরপর ত্যাগ করলে কি হবে, তার শক্তিস্তর তো থাকলো না ইলেকট্রন, এখানে এখন দুইটা শক্তিস্তর ইলেকট্রন থাকবে তার। সোডিয়াম প্লাসে কয়টা শক্তিস্তর থাকবে, দুইটা শক্তিস্তর। প্রথম শক্তিস্তরে দুইটা থাকবে, পরের শক্তিস্তরে থাকবে 8টা। বুঝছো নি, সোডিয়াম প্লাস। তাহলে বলো কে ছোট, স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে সোডিয়াম প্লাস ছোট। সোডিয়াম প্লাস কি ছোট, এই যে আকার, এই যে আকার, কথা বুঝছো? অর্থাৎ কি বুঝলা ছোট্ট বন্ধুরা, ছোট্ট বন্ধুরা কি বুঝলাটা কি? হ্যাঁ বুঝলাটা কি, জিনিসটা বুঝলো কি? দেখো বুঝলাম যে নোট করে রাখবা, ক্যাটায়নের আকার মূল পরমাণুর তুলনায় ছোট। বুঝতে পারছো ছোট্ট বন্ধুরা, তোমরা যেমন ছোট, এই পরমাণুর আকার ত্যাগ করার পর ক্যাটায়নেও কি হয়, ছোট হয়ে যায়। এখন তোমাকে প্রশ্ন করতে, যদি আমি সোডিয়াম প্লাস আর ম্যাগনেসিয়াম 2 প্লাসের মধ্যে কার আকার বড়, কার আকার ছোট, কার আকার বড়, প্রশ্ন কি? আচ্ছা প্রশ্ন করলাম না, লিখিয়ে দিলাম। হ্যাঁ, চার্জ যখন বাড়বে, প্লাস থেকে 2 প্লাস হবে, তখন আকার আরও ছোট হবে। অর্থাৎ সোডিয়াম প্লাসের চেয়ে ম্যাগনেসিয়াম 2 প্লাস আরও ছোট, 2 প্লাস, হ্যাঁ ম্যাগনেসিয়াম 2 প্লাস আরও ছোট। যাও লিখিয়ে দিলাম, যাও এটা আরেকটা বক্স করে দিলাম, লিখিয়ে দিলাম, কথা বুঝছো? অর্থাৎ এইভাবে ছোট হইতে থাকবে। আচ্ছা, মূল কথা কি, ক্যাটায়নের আকার মূল পরমাণুর তুলনায় ছোট হয়, কারণ কি, যে শক্তি স্তর একটা কম হয়ে যায়, যার ফলে ছোট হয়ে যায়, সিম্পল। এখন আমরা অ্যানায়ন নেই, অক্সিজেন নিলাম, অক্সিজেন 2 মাইনাস নিলাম। অক্সিজেনের ডায়াগ্রামটা একটু আঁকি। অক্সিজেন, এই অক্সিজেন, আট নম্বর মূল না, ভুলে গেছো নি? কয়টা হইলো, 6টা হয়েছে, 7টা, 8টা, আর এর কয়টা হবে, 10টা হয়ে যাবে। 1টা 2টা 3 4 5 6 7 8, এ হয়েছে নিয়নের মতো হয়ে গেছে, তা 10টা ইলেকট্রন হয়ে গেছে, নিয়নের মতো ইলেকট্রন। তো এর প্রোটন কয়টা বলো, 8, ইলেকট্রন কয়টা, 8, কত সত্য? এর প্রোটন কয়টা, 8, ইলেকট্রন কয়টা, 2টা গ্রহণ করছে, কয়টা হয়েছে, 8 যোগ 10 কত হয়, 10, ইলেকট্রন হয়েছে 10, কথা বুঝছো? এখন এখানে 8 জন ছিল, ভিতরে 8 জন ছিল, রশি ধর খেলবা তুমি, রশি ধরো, রশি ধরে টানতেছে, এই পাশে 8 জন টানছে, এই পাশে 8 জন টানছে, তো সেম তারা স্থির থাকবে। কিন্তু যখন দেখবা একজন বাহিরের দিকে ইলেকট্রন টানতেছে 10-এ, আর ভিতরে প্রোটন টানতেছে 8-এ, 8 জন, ভিতরে প্রোটন কয়টা আছে, 8টা, ইলেকট্রন বাহিরে কয়টা আছে, 10টা, কে টান দিবে বেশি, ইলেকট্রন টান দিবে না, ইলেকট্রন এদিকে নিজের দিকে টান দিয়েছে, নিজের দিকে, দেখো ইলেকট্রন টান দিয়েছে, এই ধরো রশি ধর, এদিকে 10 জন, এদিকে কয়জন, 8 জন, তো কে টান দিবে, এদিকে টান দিবে, 10 জনের দিকে টান দিবে, 10 জনের শক্তি বেশি। তো এইভাবে যখন টান দিবে, তাহলে কি করবে, ইলেকট্রনের কি আকারে বাড়াই দিবে, জোর করে এর আকার কি করবে, বাড়াই দিবে, কথা বুঝছো? এই দেখো ইলেকট্রন কি, 10টা ইলেকট্রন টান দিয়েছে 8টা প্রোটন রে, আর এখানে 8টা প্রোটন 8টা ইলেকট্রন টান দিয়েছে, 10টা ইলেকট্রন টান দিতেছে 8টা প্রোটনকে, তাহলে কি আকার বেড়ে যাবে, আকর্ষণ বেড়ে যাবে, কথা বুঝছো? আকর্ষণ কি হবে, এখান থেকে আকর্ষণ, ইলেকট্রনের আকর্ষণটা বেশি, ইলেকট্রন আকর্ষণ প্রোটনের তুলনায় বেশি, ইলেকট্রনের আকর্ষণ প্রোটনের তুলনায় ও 2 মাইনাসে বেশি। তো ঘটনা ঘটতে যাবে কি, এ বড় হয়ে যাবে আর এ ছোট হয়ে যাবে। খুবই 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 ইম্পর্টেন্ট একটা স্লাইড পড়াইলাম, খুবই ইম্পর্টেন্ট একটা স্লাইড পড়াইলাম। অর্থাৎ অ্যানায়নের আকার মূল পরমাণুর আকারের চেয়ে, এটা কই লেখা যায়, উড়াই, এই ম্যাজিক, অ্যানায়নের আকার
অ্যানায়নের আকার মূল পরমাণুর তুলনায় বড়। কেন বড়? রশি দৌড় খেলবা, রশি দেখা বুঝবা। ওকে, এটা নামাই দিই। ঠিক আছে, এতটুকু আশা করি বুঝে গেছো। অ্যানায়নের আকার মূল পরমাণুর তুলনায় বড়, আর ক্যাটায়নের আকার মূল পরমাণুর তুলনায় ছোট হয়। বুঝছো? মূল পরমাণুকে যে সোডিয়াম, মূল পরমাণু সোডিয়াম প্লাস কি ক্যাটায়ন তার। বুঝতে পারছো? চলো নেক্সটে যাই। এখন অনেক করছি, এখন নেক্সটে যাব। এখন আমরা দেখো আয়নীকরণ শক্তি। এই একটা পরমাণু, এ তো সুন্দর মতো বসে আছে, কিন্তু তুমি দুষ্টু ছেলে, তুমি তার তাপ দিছো, শক্তি দিছো, যে কোনো ভাবে একটা শক্তি প্রয়োগ করছো। শক্তি প্রয়োগ করার পরে ফলে কি করছে? তার ইলেকট্রনটা ছাড়িয়ে দিছে। ভালোই ছিল, কিন্তু ইলেকট্রন কি করছে? ছাড়িয়ে দিছে। এদের লিথিয়ামের একটা দেখাইছে, একটা ইলেকট্রন ছাড়িয়ে দিছে। ইলেকট্রন কি করছে? ছাড়িয়ে দিছে। তো এই যে ইলেকট্রন ছাড়লো, সে ইলেকট্রন ছাড়ার কারণে একটা শক্তির প্রয়োজন হয়েছে। এই শক্তিটা হচ্ছে আয়নীকরণ শক্তি। কথা বুঝতে পারছো? ইলেকট্রন যে বেশি, ধরো যার বেশি স্থিতিশীল, বেশি মানে সে যে বেশি শক্তিশালী, তার থেকে ইলেকট্রন নিতে খুব কষ্ট হবে। কথা বুঝছো? তুমি বিয়ে শাদী করছো, বিয়ে শাদী করে তোমার বউ নিতে খুব কষ্ট হবে। তোমার বউরে চাপ কেন? তোমার বউরে ওই যে পাশের বাড়ির আন্টিরা যদি ঝগড়া বাজাই দেয়, বলে দেয় এই তোর জামাই ভালো না, এই না সেই না, এই বলে তোমার বউরে কষ্ট হবে অনেক, কারণ তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ। তোমরা তো না, তোমরা না। যাই হোক, ইলেকট্রন কি সরাই নিতে একটা শক্তির প্রয়োজন হবে। এই শক্তিটার নাম হচ্ছে ইলেকট্রন আসক্তি। এইটুকু বুঝলেই হবে। কিন্তু এটা হবে শুধুমাত্র গ্যাসীয় অবস্থায়। মাথায় রেখো, শুধুমাত্র কি অবস্থায়? গ্যাসীয় অবস্থা। শক্তি প্রয়োজন হয়। লাস্টের লাইনটা হচ্ছে বুলেট। স্থিতিশীল পরমাণুর আয়নীকরণ শক্তি বেশি, মানে যে বেশি স্থিতিশীল, যার মধ্যে বন্ডিং ভালো, ভালোবাসা বেশি, তার থেকে ইলেকট্রন সরাই নিতে বেশি কষ্ট হবে। ভালোবাসা যার বেশি, ইলেকট্রন সরাইতে বেশি কষ্ট হবে। ভালোবাসা যার বেশি, ইলেকট্রন সরাইতে তার বেশি কষ্ট হবে। কথা বুঝছো? আচ্ছা, এখন আমরা একটা ছক দেখবো যে উপর থেকে নিচে গেলে কি হয়, আর বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির কি ঘটে। কি হয়, কি ঘটে? সবই ঘটে, যাহাই ঘটে তাহাই রটে। দেখো, উপর থেকে নিচে গেলে আকার বাড়ে, ইলেকট্রন আসক্তি কমে, আয়নীকরণ শক্তি কমে, তড়িৎ-ঋণাত্মকতা কমে, সবই কমে। বাম থেকে ডানে গেলে আকার কমে, ইলেকট্রন আসক্তি বাড়ে, তড়িৎ-ঋণাত্মকতা বাড়ে, আয়নীকরণ শক্তি বাড়ে। এটা আমি মনে রাখতাম কীভাবে জানো? আইত দিয়ে মনে রাখতাম। আধা আধা সেম, আইত ভিন্ন। আইত ভিন্ন না লিখে উল্টো লিখতে পারো, আইত উল্টো। কথা বুঝছো? আধা মানে কি? আকার। ধাতে কি বোঝায়? ধাতব ধর্ম। এরা সেম, এদের কি সেম হবে? আইতে বোঝাচ্ছে আয়নীকরণ শক্তি, ইতে বোঝাচ্ছে ইলেকট্রন আসক্তি, তোতে বোঝাচ্ছে তড়িৎ ঋণাত্মক করা। এরা সবাই কি উল্টা, এরা কি আকারের উল্টা। এরা কি বলো? আকারের উল্টা। বাম থেকে ডানে গেলে আকার কমে, ইলেকট্রন আসক্তি এরা তিনজন বাড়ে। উপর থেকে নিচে আকার বাড়ে, এরা তিনজন কমে, মানে উল্টা। থাকে না কিছু উল্টা বলাভান, এটা হচ্ছে উল্টা বলাভান। দেখো, তারপরে যায় ইলেকট্রন আসক্তি। কি? একটার প্রতি আসক্তি, তোমাদের যেমন মোবাইলের প্রতি আসক্তি, এটা হচ্ছে ইলেকট্রনের প্রতি আসক্তি। কোনো পরমাণু ইলেকট্রনের প্রতি আসক্তি বলতে কি বোঝায়? একটা ইলেকট্রন কোনো পরমাণুতে ঢুকবে, ইলেকট্রন ঢুকবে, ঢুকার ক্ষেত্রে যেই শক্তি নির্গত হবে, শক্তি কি করবে? এখন নির্গত হবে, শক্তি লাগবে না, শক্তি কি নির্গত হবে। কথা বুঝছো? তো এই ক্ষেত্রে হবে যেই শক্তিটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। এইটুকু জানলেই হবে। আর বাম থেকে ডানে গেলে তো বললাম গ্যাসীয় অবস্থায়, সব কিছু কিন্তু গ্যাসীয় অবস্থায়, বুঝছো? আর হচ্ছে শক্তি নির্গত হয়। এবং খুবই ইম্পর্টেন্ট বুলেট নোট, এই যে বুলেট নোট দেখো, এই দেখো, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন আসক্তি শূন্য। আন্ডা গোল্লা। কথা বুঝছো? বুঝছো? তাহলে ইলেকট্রন আসক্তি একটা ব্যতিক্রম জিনিস শিখাই। হ্যাঁ, এটা ব্যতিক্রম।
মানে কেমিস্ট্রি মানে ব্যতিক্রম, সহজ ব্যতিক্রম, ব্যতিক্রম। উপর থেকে নিচে হওয়ার কথা কি? দেখো উপর থেকে নিচে যে হওয়ার কথা কি, একটা বক্স দিলাম, এই আরেকটা বক্স দিলাম, এই আরেকটা বক্স দিলাম, আচ্ছা আর দিলাম না, বাদ। এটা হচ্ছে ফ্লোরিন, এটা হচ্ছে ফ্লোরিন, আর নিচে হচ্ছে থাকে ক্লোরিন। ফ্লোরিন আর ক্লোরিন না, উপর থেকে নিচে গেলে কি হয়? হওয়ার কথা কি? হওয়ার কথা ইলেকট্রন আসক্তি। হওয়ার কথা কি? ইলেকট্রন আসক্তি। ফ্লোরিনের বেশি, ক্লোরিনের কম, এটা হওয়ার কথা না? হওয়ার কথা না? এটা হয় না, এটা ভুল। হ্যাঁ, এটা ভুল, এটা হয় না। হয় কি? হয় হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ক্লোরিনেরটাই বেশি, ফ্লোরিনেরটাই কম, খুবই ইম্পর্টেন্ট। হাই হাই, আসবে এটা পরীক্ষায়, এটা পরীক্ষায় আসবেই, লিখে দেই এসএসসিতে আসবে, যে কোনো বোর্ডে দিবে এটা, যে কেন এটার ব্যতিক্রম, যে কোনো বোর্ডে দিবে। কেন ব্যতিক্রম এটা আমাদের জানতে হবে। উপর থেকে নিচে গেলে তো আকার বাড়ে, যার ফলে ইলেকট্রন শক্তি কমার কথা, কিন্তু ব্যতিক্রম ঘটে যায়। বলছিলাম না, একটা ইলেকট্রন আসক্তি, ধরো একটা ঘরে অনেক মানুষ আছে, তুমি চাইবা না যে সেই ঘরে আরও মানুষ আসুক। একটা ঘরে কম মানুষ আছে, তুমি চাইবা যে সেই ঘরে মানুষ আসুক। কি বললাম? একটা ঘরে মানুষ অনেক আছে, তুমি চাইবা না যে ওই ঘরে মানুষ আসুক। একটা ঘরে মানুষ কম আছে, তুমি চাইবা যে ওই ঘরে মানুষ আর থাকুক, মানে ভালোভাবে থাকতে পারে। তো এইখানে মূল ফ্যাক্টরটা কি জানো? কারণটা কি? কারণটা হচ্ছে ফ্লোরিন ছোট্ট, ছোট্ট বাবু। ফ্লোরিন কি ক্লোরিনের তুলনায় ছোট না? এই ছোট্ট বাবু না, ফ্লোরিন হচ্ছে ক্লোরিনের তুলনায় ছোট। ফ্লোরিন ইলেকট্রন তাহলে কি থাকবে জানো? ছোট জায়গায় ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকবে। ছোট জায়গা না, ছোট না, ইলেকট্রন অনেক ঘন ঘন থাকবে। ইলেকট্রন কি থাকবে? ঘনত্ব বেশি থাকবে, এটা বাস্তব কথা। ছোট জায়গায় ইলেকট্রন ঘনত্ব বেশি, তাহলে ইলেকট্রন 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 বিকর্ষণও বেশি হবে, মানে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ করবে, বিকর্ষণ করবে। তো সেইখানে যে ইলেকট্রন যদি বিকর্ষণ করে, সে কি চাবে গ্রহণ করতে ভালোভাবে? সে চাবে যে ত্যাগই করি। ইলেকট্রন বিকর্ষণ, বিকর্ষণ মানে কি? বিকর্ষণ 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 যখন করবে, তখন ইলেকট্রন চাবে না, এই পরমাণুটা চাবে না, ফ্লোরিন চাবে না যে ইলেকট্রন সে তার ভিতরে আসুক। কথা বুঝছো? এর ফলে কি ইলেকট্রন ইলেকট্রন সহজে প্রবেশ করতে পারবে না, পারবে না। কথা বুঝছো? কারণ কি? কারণ হচ্ছে যে তার আকর্ষণ বেশি, ইলেকট্রন ঘনত্ব বেশি, সেই ইলেকট্রন নিতে চাইবে না। মূল কথা হচ্ছে ছোট দেখে ইলেকট্রন নিতে পারবো না, ঘনত্ব বেশি, সে চাইবে না যে গ্রহণ নেয়, সে ত্যাগ করতে চাইবো। সে কি করতে চাইবো? ত্যাগ করতে চাইবো। কিন্তু কিন্তু সে তো ত্যাগ করতে পারে না, সে তো ত্যাগ করতে পারে না। ক্লোরিন কি হয়? ক্লোরিন আকারে ছোট হয়, ইলেকট্রন ঘনত্ব কম হয়। ওই দেখছো কি কাহিনী করলাম। ক্লোরিন কি হয়? ক্লোরিন, এটা মুছে দিই, ক্লোরিন বড় হয় আকারে, তার যেহেতু ইলেকট্রন ঘনত্ব বেশি, ইলেকট্রন ঘনত্ব কম, ইলেকট্রন ঘনত্ব কম, ঘনত্ব কম কম গ্রহণ করতে চাবে, গ্রহণ করতে চায়, যার জন্য কি ইলেকট্রন আসক্তি, মানে ইলেকট্রনের প্রতি আসক্তি ক্লোরিনের বেশি। কথা বুঝছো? মানে খুবই ইম্পর্টেন্ট যা বলছি। দেখো তড়িৎ-ঋণাত্মকতা, সমযোজী যৌগে, কি যৌগে? নট আয়নিক। সমযোজী বন্ধন গঠনের সময় একটি পরমাণুর ভাগ করা ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে কি বলে? ইলেকট্রন তড়িৎ-ঋণাত্মকতা। তড়িৎ-ঋণাত্মকতা হচ্ছে যৌগে শেয়ার করা ইলেকট্রন টানার ক্ষমতা। ধরো কথা ছিল তুমি আর আমি ভাগাভাগি করে থাকবো, কোনো দুষ্টামি ফরতামি করবো না, তোমার ভাগ তুমি থাকবে, আমার ভাগ আমি থাকবো, দুজনে শেয়ার, এক এক ইকুয়াল থাকবে। দুঃখের বিষয়, কিছুদিন পরে যাওয়ার পরে দেখলা যার ক্ষমতা বেশি সে টাইনে নিতেছে, ইলেকট্রন তার মধ্যে নিয়ে নিতেছে, তার মধ্যে সে কি সম্পত্তি সব নিয়ে নিতেছে। এরকম থাকে না ক্ষমতা ধরো অধিকারী? এই ক্ষমতা হচ্ছে তড়িৎ-ঋণাত্মকতা। যার তড়িৎ-ঋণাত্মকতা বেশি, তার ক্ষমতা বেশি, সেই ইলেকট্রন টাইনে নিব নিজের কাছে, সেই ইলেকট্রন কী করবো? টাইনে নিব নিজের কাছে।
তো হওয়ার কথা ভাগাভাগি করে দুজনের মাঝখানে থাকবো, হওয়ার কথা কি মাঝখানে থাকবো, কিন্তু থাকে না, সে কি ইলেকট্রন টাইনে নেই, কি দুষ্টু ছেলে। যেমন ধরো আমরা তড়িৎ ঋণাত্মক একটা মান লিখি, হ্যাঁ, তড়িৎ ঋণাত্মকতার একটা মানটা আজীবন মুখস্থ করবা। তড়িৎ ঋণাত্মকতা, ধনাত্মক কিন্তু কথা কিন্তু উল্টাটা, হ্যাঁ, ধনাত্মকতা হচ্ছে উল্টাটা। কার বেশি? ফ্লোরিন, তারপর হচ্ছে অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, কার্বন, সিএইচ। এই জিনিসটা আজীবন মুখস্থ রাখবা। এটা কি থাকবা? আজীবন, মানে জীবন যাবে, জীবন যতদিন থাকবে অতদিন তুমি এটারে মুখস্থ করবা, এটারে মুখস্থ করতেই থাকবা। কথা বুঝছো? যেমন ধরো হাইড্রোজেন আর ফ্লোরিনের একটা বিক্রিয়া করাইলে কি হয়? এ হচ্ছে সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল, সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক, এ হচ্ছে সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মকতা। হাই হাই, দেখছো কি পরমাণু একটা ফ্লোরিন, সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক। দেখো হাইড্রোজেন আর ফ্লোরিনের মধ্যে একটা বন্ধন করলাম, ইলেকট্রন শেয়ার করে একদম ঠিক মাঝখানে থাকার কথা, কিন্তু কিছুদিন পরে বলছে ভাগাভাগি করে শেয়ার করে সুন্দর করে থাকছে দুজনে। কিন্তু ফ্লোরিন কী করছে জানো? নিজের দিকে এত ঘাড় তেরা, সে নিজের দিকে টান মারছে ইলেকট্রনকে, সে নিজের দিকে ইলেকট্রনকে টান দিছে, নিজের দিকে টান দিছে, এর ক্ষমতা বেশি, তড়িৎ ঋণাত্মকতা এর বেশি, তড়িৎ ঋণাত্মকতা এর বেশি, ইলেকট্রন টান দিছে নিজের কাছে। তো নিজের কাছে টান দেওয়ার পর কার কাছাকাছি চলে আসবে দেখো তো জিনিসটা, ইলেকট্রন দুইটা কার কাছাকাছি চলে আসবে? ফ্লোরিনের কাছাকাছি চলে আসবে। এবং সে কি গ্রহণ করার প্রবণতা দেখাচ্ছে, আর সে ত্যাগ করার প্রবণতা দেখাচ্ছে। যে গ্রহণ করে তাকে আমরা বলি মাইনাস দিয়ে প্রকাশ করি, ক্যাটায়ন। কিন্তু এ তো আংশিক গ্রহণ করছে, সম্পূর্ণ গ্রহণ করে এই জন্য ডেল্টা মাইনাস, আর আংশিক ত্যাগ করছে সেজন্য ডেল্টা প্লাস। কথা বুঝছো? তড়িৎ ঋণাত্মকতার জন্যই আমরা পোলারিটি নির্ধারণ করতে পারি, বুঝছো? এরকম অনেক কিছুরও হইতে পারে। এই জিনিসটাকে বলি কি আমরা আংশিক ধনাত্মক, এটা কি আংশিক, আর এটাকে বলে আংশিক, সেম কথা, হ্যাঁ, এটা হচ্ছে আংশিক, এটাও আংশিক। এই আংশিক ধনাত্মক আর এই আংশিক ঋণাত্মক, এভাবে বন্ধন গঠন করছে। কথা বুঝছো? হওয়ার কথা মাঝখানে হয়ে গেছে ফ্লোরিনের কাছে, কারণ ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। সেম কাহিনী, বাম থেকে ডানের তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, উপর থেকে নিচে তড়িৎ ঋণাত্মকতা কমে। চলো শেষ, আমাদের কাহিনী শেষ। এবার যাবো আমরা কিউট কয়েকটা শিখবে, কিউট শিখবে, আমাদের মতো কিউট। দেখো খুবই ইম্পর্টেন্ট একটা সিকিউ, কোন বোর্ডে আসতে জানি না, চট্টগ্রাম বোর্ডে হয়তো। এই টাইপ সিকিউগুলো ভালো লাগে আমার কাছে। ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে ওয়াই মৌলটি গ্রুপ পর্যায়ে নির্ণয় করো। আচ্ছা, গ নাম্বারটা আশা করি পারবা, এই টপিকের ভিতরে না, গ নাম্বার HW থাকবে তোমাদের জন্য। কে এটা বলো তো? ওয়াই পরমাণু কে? ওয়াই হচ্ছে ফ্লোরিন, অর্থাৎ ফ্লোরিনেরটা বের করবা ইলেকট্রন বিন্যাস করে। ঘ নাম্বারটা আমরা করবো, যেটার জন্য সবচেয়ে এত গুরুত্ব দিলাম। হ্যাঁ, উদ্দীপকের মৌলগুলোর আয়নীকরণ শক্তি ক্রম শুধু ঊর্ধ্বমুখী না হওয়ার কারণ কি? বাম থেকে ডানে যাচ্ছে, তাহলে আয়নীকরণ শক্তি কি বাড়বে না? 5, 6, 7, 8, 9, বাম থেকে ডান, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়ে, তাহলে ঊর্ধ্বমুখী হওয়ার কথা না? বাড়তেছে মানে কি? ঊর্ধ্বমুখী হওয়ার কথা। 5, 6, 7, 8, 9, ঊর্ধ্বমুখী হওয়ার কথা। কিন্তু হয় না, ঊর্ধ্বমুখী কি তার হয় না। কারণ কি? কারণ আছে, দেখো, কারণ হচ্ছে ব্যতিক্রমতা। এইখানে যায় ব্যতিক্রমটা কোথায় হয়? 7 আর 8-এর মাঝখানে ব্যতিক্রমটা হয়। 5, 6, 7 এবং 8-এর মাঝখানে ব্যতিক্রমটা হয়। কেন হয়? এটা একটু এদিকে নিয়ে এসে পড়ি, এইখানে নিয়ে আসি। 7 আর 8-এর মধ্যে ব্যতিক্রমটা হয়, ঠিক আছে? 7 আর 8-এর মধ্যে ব্যতিক্রমটা হয়। কেন হয়? 7 নম্বর মৌল কে বলো তো? 7 নম্বর মৌল হচ্ছে নাইট্রোজেন। আর 8 নম্বর মৌল কে? 8 নম্বর মৌল হচ্ছে অক্সিজেন। দুইটা ইলেকট্রন বিন্যাস করো তো, দুইটা ইলেকট্রন বিন্যাস করি। দেখো 1s2
2s2 2p3, ভালো কথা। 1s2 2s2 2p4, তাও ভালো কথা। এখন দেখো অর্ধপূর্ণ আর পূর্ণ অরবিটালরা কি হয় জানি, অধিক স্থিতিশীল হয়, তাই তো? তাহলে এই দুইটার মধ্যে স্থিতিশীল কে? অর্ধপূর্ণ। অর্ধপূর্ণ তাই অধিক স্থিতিশীল, অর্ধপূর্ণ স্থিতিশীল বেশি বা স্থিতিশীল। এখন যার ভালোবাসা বেশি, যার স্থিতিশীলতা বেশি, তার থেকে ইলেকট্রন সরাইতে কম শক্তি প্রয়োগ করতে হবে না বেশি শক্তি প্রয়োগ করতে হবে? অবশ্যই বেশি শক্তি প্রয়োগ করতে হবে। এর জন্যই প্রথমে ঊর্ধ্বমুখী যায়, এর জন্য কি হয় জানো, নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেনের তুলনায় বেশি হয়। এটা হচ্ছে ব্যতিক্রম। যাহাই ব্যতিক্রম তাহাই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দেখছো, এটা কি ব্যতিক্রম। নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেনের তুলনায় বেশি, যার ফলে কি হয়, যার ফলে ইলেকট্রন আয়নীকরণ শক্তি নাইট্রোজেনের বেশি হয় স্থিতিশীলতার জন্য। ব্যাখ্যাটা বুঝতে পারছো? এর কারণে এটা প্রথমে নিচে যায়, পরে উপরে যায়। নাইট্রোজেনের বেশি এবং অক্সিজেনের কম। এরকম ব্যতিক্রম আর কার কার হতে পারে ভাইয়ারা? আরও ব্যতিক্রম দেখায়, আরও ব্যতিক্রম। মূল কথা হচ্ছে, আমরা ওই স্লাইড আছে না প্রথমে, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন শক্তি, আয়নীকরণ শক্তির, এখানে স্লাইড আমরা লিখে রাখি, হ্যাঁ, যে অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটাল বিশিষ্ট পরমাণুরা হচ্ছে অধিক স্থিতিশীল। অরবিটাল বিশিষ্ট পরমাণুরা অধিক স্থিতিশীল, তার জন্য আয়নীকরণ শক্তি, তার থেকে ইলেকট্রন সরাই নিতে অনেক শক্তি প্রয়োগ করতে হবে। তাহলে আরো কয়েকটি দিই, আরো ব্যতিক্রম কি কে আছে? আরো ব্যতিক্রম আছে বেরিলিয়ামের চেয়ে, এক নাম্বার যেটা শিখবা, বেরিলিয়ামের চেয়ে বোরন বেশি। কেন বেশি এটা ইলেকট্রন বিন্যাস করে বুঝতে পারবা। 2 নাম্বার হচ্ছে নাইট্রোজেনেরটা অক্সিজেনের চেয়ে বেশি। 3 নাম্বার হচ্ছে ফসফরাসের সালফারের চেয়ে বেশি। এই 3টা জিনিস মাথায় রাখো ভাই, যে কোনো টাইম পরীক্ষা আসবে। হ্যাঁ, গ্রাফটা দেখ, হওয়ার কথা ঊর্ধ্বমুখী, মানে আয়নিক শক্তি, পারমাণবিক ব্যাসার্ধ, পারমাণবিক প্রোটন সংখ্যা বাড়ার সাথে সাথে আয়নীকরণ শক্তি বাড়বে, তাহলে ঊর্ধ্বমুখী হওয়ার কথা। কিন্তু স্থিতিশীলতার জন্য ঊর্ধ্বমুখী না হয়ে একটু নিম্নমুখী, যে এখানে গেছে। কথা বুঝছো নি? সহজ। এইখান থেকে আমরা গ নাম্বারটা করবো। এই যে দেখছো, এটা কি এসে পড়ছে, এখান থেকে আমরা গ নাম্বারটা করবো। ব্যাখ্যাগুলা টেস্ট পেপারে দেখবা, সহজভাবে আরো সুন্দরভাবে লেখা, তোমার ভাষায় লিখতে পারো। আমি যা বলতেছি মুখ দিয়ে তাই ব্যাখ্যা। কথা বুঝছো? আমি মুখ দিয়ে যা বলো তাই ব্যাখ্যা। উদ্দীপকের জেড হতে ওয়াই এর আয়নীকরণ শক্তি বেশি। জেড আর ওয়াই আমরা চিহ্নিতকরণ করি। জেড কে এখানে, জেড এর পারমাণবিক বা নিউটন সংখ্যা হচ্ছে 12 আর হচ্ছে ভর সংখ্যা 23। তাহলে জেড কে হবে বলো? 23 থেকে আমরা 12 বিয়োগ করলে পাবো হচ্ছে 11। এই জেড হচ্ছে সোডিয়াম, 11 নম্বর মৌল সোডিয়াম। প্রোটন সংখ্যা যত, ইলেকট্রন সংখ্যা তত। আর ওয়াই ভর সংখ্যা থেকে নিউটন সংখ্যা বিয়োগ করি। ভর সংখ্যা 35, নিউটন সংখ্যা 18, বিয়োগ করলে পাবো 17। একে বলো? এ হচ্ছে ক্লোরিন। এখন দেখো, সোডিয়াম আর ক্লোরিন, সোডিয়াম আর হচ্ছে ক্লোরিন, কার আয়নীকরণ শক্তি বেশি হবে? কার কাছ থেকে? বাম থেকে ডানে। আচ্ছা, বাম থেকে ডানে গেলে কি হবে? বাম থেকে ডানে গেলে ইলেকট্রন শক্তি বাড়ে, তাহলে অটোমেটিকই তো এর বেশি হওয়ার কথা, তাই না? ব্যাখ্যাটা কি? আকারের ব্যাখ্যা দিবা, যে ছোট মরিচের ঝাল বেশি না? পরমাণু ছোট হইলে, মানে ছোট মরিচের ঝাল বেশি, পরমাণু ছোট হইলে তার থেকে ইলেকট্রন সরাইতে বা ইলেকট্রন গ্রহণ সে খুব কষ্ট করে করবে। কথা বুঝছো? তার থেকে ইলেকট্রন সরাইতে খুব কষ্ট হবে। এটা কি করলাম, এটা আমি এর মাঝখানে দিয়ে দিই। সোডিয়ামের কম, ক্লোরিনের বেশি। আকার ক্লোরিনের কম,
তাই ইলেকট্রন সরাতে বেশি শক্তি লাগবে। ছোট জিনিসের ঝাল বেশি, হ্যাঁ, এটা তো মাথায় রাখতে পারো। আয়নীকরণ শক্তি তাই বেশি, শক্তি বেশি, বুঝছো? বা বাম থেকে ডানে গেলে কমে। ব্যাখ্যা লিখবা, ব্যাখ্যা লেখার ক্ষেত্রে আমি বলি কীভাবে লিখতে হয় সিকিউ। আগে তো উদ্দীপক থেকে এটা ধরবা, ধরার পর আয়নিক শক্তি কাকে বলে ব্যাখ্যা লিখবা, এরপর এই জিনিসটা লিখবা যে এইভাবে সরাতে ক্লোরিনের আকার ছোট, যার জন্য আয়নিক শক্তি এর বেশি। এভাবে ব্যাখ্যা দিয়ে লাস্টে হচ্ছে এই ক্রমটা দিয়ে দিবা। কথা বুঝছো? শেষ। দেখো এই সিকিউটাও খুবই ইম্পর্টেন্ট, ভালো একটা সিকিউ। গ নাম্বারটা ইলেকট্রন শক্তি ক্রম, জাস্ট ক্রমটা আমরা লিখে দিব, হ্যাঁ। গ নাম্বারটা ব্যাখ্যা কিন্তু সেমই হবে। এ কে বলো তো? এ হচ্ছে লিথিয়ামের উপরে, লিথিয়ামের উপরে কি হাইড্রোজেন, লিথিয়ামের উপরে হাইড্রোজেন। এগুলা পর্যায় সারণী মাস্ট জানতে হবে, মাস্ট। এক্স হচ্ছে নিয়নের উপরে, নিয়নের উপরে কে? হিলিয়াম। এই তো কাহিনী ঘটতে গেছে, কাহিনী ঘটতে গেছে। এটাও তো ব্যতিক্রম, এটাও ব্যতিক্রম। দেখো কি কাহিনী ঘটছে। ইলেকট্রন আসক্তি বলতে এখানে তো কার শূন্য, কে ইলেকট্রনকে আকর্ষণ করবে না? যে নিষ্ক্রিয় সে কি ইলেকট্রনকে আকর্ষণ করবে? নিষ্ক্রিয়, নিষ্ক্রিয়। ইলেকট্রন আসক্তি সমান শূন্য। কি বুঝলা? ব্যতিক্রম, কিন্তু এটাও কিন্তু ব্যতিক্রম, বুঝছো? খালি সবই ব্যতিক্রম হয় দেখি আজকে। হাই হাই, হাইড্রোজেন আর হিলিয়ামের মধ্যে সে নিষ্ক্রিয়, যার ফলে ইলেকট্রন শক্তি কম। বাম থেকে ডান, বাম থেকে ডানে গেলে তো বারে, ভালো কথা, ভালো কথা, কিন্তু এ তো নিষ্ক্রিয়, যার জন্য এখানে ক্রমটা কি হবে? ক্রমটা হবে হচ্ছে হিলিয়ামের কম, হাইড্রোজেনের বেশি। 3 স্টার। আই হাই রে, কি এমসিকিউ, কি সিকিউ রে, জীবনটাই বেদনা। কি সিকিউ এগুলা, কি সিকিউ, সব খালি ব্যতিক্রম সিকিউ। দেখো 2 নাম্বার, ঘ নাম্বারে কি বলছে? ওয়াই এবং জেড এর আয়নীকরণ শক্তি এবং পারমাণবিক ব্যাসার্ধ পরস্পর বিপরীত ক্রমে আবর্তিত হয়। কথা সত্য। আমি একটু আগেই বলছিলাম পারমাণবিক আকার কমলে আয়নিক শক্তি বাড়ে, পারমাণবিক আকার বাড়লে আয়নিক শক্তি কমে। তাহলে বিপরীতভাবে পরস্পর আবর্তিত হয়, পরিবর্তিত হয়। বুঝছো নি? চলো আমরা চিহ্নিতকরণ করি তাহলে। ওয়াই এবং জেড। ওয়াই কে? ওয়াই হচ্ছে কই, ওয়াই কই? নিয়ন, নিয়নের আগে জেড, জেডের আগে ওয়াই। নিয়নের আগে কে? ফ্লোরিন, ফ্লোরিনের আগে অক্সিজেন। ওয়াই হচ্ছে ফ্লোরিন, ফ্লোরিন। হ্যাঁ, ওয়াই তো ফ্লোরিন না, ওয়াই হচ্ছে অক্সিজেন, জেড হচ্ছে ফ্লোরিন। ওয়াই হচ্ছে অক্সিজেন, জেড হচ্ছে ফ্লোরিন। কথা সত্য। আকার কি হবে? আকার হচ্ছে অক্সিজেনের বেশি, ফ্লোরিনের কম। আয়নীকরণ শক্তি উল্টা হবে এটা। দেখছো কি কাহিনী, কাহিনী কিন্তু ঘটে গেছে বহুত, দেখছো? তাহলে এগুলা কি হবে? বিপরীত, বিপরীত। সুন্দর করে স্যারকে বুঝাইবা, হ্যাঁ, যে কেন বিপরীত। কথা সত্য, কিন্তু এটা ভালো লাগছে। এটা মনে হয় আমার লাস্ট প্রশ্ন, তাই তো? হ্যাঁ, লাস্ট প্রশ্ন। দেখো, উদ্দীপকে উল্লেখিত পর্যায়টির আকারের ক্রম, গ নাম্বার আকারের ক্রম, এটা কোনো ব্যাপার? এটা তো আমাকে পোলাপান পারে, যেই ক্লাস করছে সে পারে আশা করি। গ নাম্বার এইখানে করে দিব। এখানে পর্যায়ের আকার ক্রম, মানে পর্যায়ে যা আছে P4, মানে 4 নাম্বার মৌল। 4 নাম্বার মৌল হচ্ছে বেরিলিয়াম। তারপর হচ্ছে এক্স, ওয়াই। এক্স হচ্ছে কে? দেখো, ফ্লোরিনের আগে অক্সিজেন, অক্সিজেনের আগে কে? অক্সিজেনের আগে নাইট্রোজেন। তো ক্রমটা কি হবে? বাম থেকে ডানে গেলে আকার কমে, তাহলে সবচেয়ে বেশি হচ্ছে আকার তার বেরিলিয়াম, তারপর হচ্ছে এর
এক্সের এক্সকে বলো, এক্স এই উল্টা লিখলাম নাকি, এক্স এটা ওয়াই, তো মুছাই যায় কি করি না করি। এটা হচ্ছে এটা এক্স না, ঠিক আছে, এটা ঠিকই ছিল, ওয়াই আর এক্স, তাও তো ভুল করলাম, মাথার মতো তো নষ্ট হয়ে গেছে, না খায় ক্লাস নিতেছি। এটা হচ্ছে নাইট্রোজেন আগে এক্স ওয়াই, এই যে দেখো বুঝছে, বেরিলিয়াম, তারপর হচ্ছে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তারপর হচ্ছে ফ্লোরিন, তারপর হচ্ছে নিয়ন। ঠিক আছে, এই ব্যাখ্যাটা দিয়ে দিবা কেন বারে, হ্যাঁ বাম থেকে ডানের ব্যাখ্যাটা দিবা। ঘ নাম্বার, উদ্দীপকে উল্লেখিত শ্রেণী ও পর্যায় মৌলগুলো ধাতব ধর্ম বিশ্লেষণ কইরো। হ্যাঁ, ধাতব ধর্ম কি হবে, কার বেশি হবে, উপর থেকে নিচে গেলে কি হয়, 12। ধাতব ধর্ম কি হবে, বেরিলিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, এরকম আকারে যাবে 1 নাম্বারের। 2 নাম্বারে আরেকটা যেতে পারে, সেটা হচ্ছে উপর থেকে নিচে আছে হচ্ছে বেরিলিয়াম, এখানে পি কে বলো তো, কিউ হচ্ছে 12 নাম্বার, কি হচ্ছে 12 হচ্ছে ম্যাগনেসিয়াম। 20 নাম্বার হচ্ছে ক্যালসিয়াম। তার বেরিলিয়ামের সবচাইতে ধাতব ধর্ম কম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়ামের, তারপর হচ্ছে ক্যালসিয়ামের। জাস্ট এটা মাথায় রাখবা, ব্যাখ্যাটা দিবা, কাম শেষ। বুঝছো নি, কি সহজ জিনিস, পড়াশোনা এত সহজ কেন, দেখছো কি সহজ জিনিস, বুঝছো? এভাবে ব্যাখ্যাটা দিবা, শেষ হয়ে যাবে। যে ধাতব ধর্ম বাড়ে কেন, আকারে ব্যাখ্যা দিবা। ধাতব ধর্ম বিশ্লেষণ করবো, যারা ঝকঝকে তারা হচ্ছে ধাতু, তাদের যে ধর্মটা থাকে সেটা হচ্ছে ধাতব ধর্ম, কথা বুঝছো? এভাবে ব্যাখ্যা দিবা। নেক্সট কিছু বিক্রিয়া করব আমরা, প্রায় আমাদের শেষের পথে। কিছু বিক্রিয়া করব, 2টা বিক্রিয়া করব, 2টা জিনিসের বিক্রিয়া দেখাবো। হ্যাঁ, 2টা জিনিসের বিক্রিয়া আমরা দেখাবো এখন। ধাতুর সাথে হ্যালোজেনের বিক্রিয়া, হ্যালোজেন। আরেকটা শিখবে হচ্ছে ধাতুর সাথে পানির বিক্রিয়া শিখবো। এই ধাতুর সাথে কয়েকটা বিক্রিয়া শিখলেই হয়ে যাবে আর কি। হ্যাঁ, যে কোনো একটা ধাতু নাও তো, সোডিয়াম নিলাম, সোডিয়ামের সাথে হ্যালোজেনের বিক্রিয়া দিব, তারপরে ম্যাগনেসিয়াম দিলাম, তারপরে ধরো বেরিলিয়াম দিলাম, এই 3টাই দিলাম। ঠিক আছে, এই ধাতুর সাথে হ্যালোজেন, ধরো সোডিয়ামের সাথে ক্লোরিন বিক্রিয়া করলাম, তাহলে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে, সোডিয়াম ক্লোরাইড, এটাও লবণ। তারপর সোডিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের সাথে ফ্লোরিনে বিক্রিয়া করালাম, উৎপন্ন হবে কি, ম্যাগনেসিয়াম ফ্লোরাইড। তারপরে হচ্ছে ধরো এর সাথে ফ্লোরিনের বিক্রিয়া করালাম, বেরিলিয়াম ফ্লোরাইড। এটা কি হলো, এটা 2 কেন, হ্যাঁ ঠিক আছে, বেরিলিয়াম ফ্লোরাইড, ম্যাগনেসিয়াম ফ্লোরাইড। হাইড্রোজেনের সাথে যদি তুমি ফ্লোরিনের বিক্রিয়া করাও বা ক্লোরিনের বিক্রিয়া করাও, হাইড্রোজেন গ্যাস ফ্লোরিন বিক্রিয়া করে উৎপন্ন করবে কি, হাইড্রোজেন ফ্লোরাইড। এরা কি জানো, এরা হচ্ছে লবণ, বুঝছো? ধাতুরা হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, লবণ উৎপন্ন করে। আর হাইড্রোজেন এটা জানতে পারো যে গ্যাস উৎপন্ন করবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ক্লোরিনের সাথে বিক্রিয়া দাও, তাহলে ক্লোরিনের সাথে বিক্রিয়া দাও, কি উৎপন্ন করবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। শেষ, সিম্পলভাবে দেখবা। ধাতুর সাথে পানির বিক্রিয়া দেবো এখন আমরা। ধরো ধাতু দিলাম, একটা সোডিয়াম নিলাম, আর ধরো দিলাম আমার একটা ম্যাগনেসিয়ামই নিলাম, যাও এই 2টাই দেখি। হ্যাঁ, সোডিয়ামের সাথে পানির বিক্রিয়া করাবা, ম্যাগনেসিয়ামের সাথেও পানির বিক্রিয়া করাবা। তো বিক্রিয়া করানোর ফলে এরা উৎপন্ন করবে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং H2 গ্যাস। এই গ্যাসটা খুবই ইম্পর্টেন্ট গ্যাস। আর এখানে উৎপন্ন হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস H2 গ্যাস। দেখছো কাহিনী? তুমি কি জানো, আমার চ্যানেলে একটা ভিডিও আছে, দেখো সোডিয়ামকে কী করে পানির মধ্যে ঝালায়, বিস্ফোরণ উৎপন্ন হয়। এটা কিসের বিস্ফোরণ জানো? হাইড্রোজেন গ্যাসের বিস্ফোরণ। অর্থাৎ কি এখান থেকে পাবো,
ক্ষার উৎপন্ন করবে, ক্ষার প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, যার জন্য এই সকল ধাতুদেরকে ক্ষার ধাতু বলা হয়। ক্ষার উৎপন্ন করে এর জন্য ক্ষার ধাতু বলা হয়। এবং বিস্ফোরণ যে করে এর জন্য এদেরকে অতি রিঅ্যাক্টিভ, অতি সক্রিয় ধাতু বলা হয়। বুঝছো? এই বিক্রিয়াগুলো জাস্ট দেখবা। ক্ষারটাকে এই যে এটা হচ্ছে ক্ষার, এই যে এটা হচ্ছে কি ক্ষার, এটা হচ্ছে কি ক্ষার। তো বুঝছো, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে যার জন্য বিস্ফোরণ দেখতে পাই। ঠিক আছে, হ্যাঁ আমাদের লাস্ট টপিক, লাস্ট নট দ্য লিস্ট। এটা হচ্ছে একটা পরীক্ষা তোমাদের সবার শেষে, যেটা মানে কেউই পড়ো না, এটা খুবই সুন্দর, যে কোনো টাইম পরীক্ষা চলে আসবে, যে কোনো টাইম বলবে কি প্রশ্নে, এটা আমি লিখে দিই। পরীক্ষণটা সুন্দর। কার্বন ডাইঅক্সাইড তোমাকে একটা বিক্রিয়া দিয়ে দিবে, উদ্দীপক থেকে কার্বন ডাইঅক্সাইড তুমি চিহ্নিতকরণ করলা। এরপর বললা কার্বন ডাইঅক্সাইড শনাক্তকরণ পরীক্ষা বর্ণনা করো। শনাক্তকরণ পরীক্ষা ব্যাখ্যা করো অথবা বর্ণনা করো। কথা বুঝছো? তো তুমি এরকম একটা সিস্টেম নিবা, গোলতলি ফ্লাস্ক, গ্যাস জার নেওয়ার পরে চুনা পাথর নিবা। এখানে কি নেবা? চুনা পাথর। ক্যালসিয়াম কার্বনেটকে বলা হচ্ছে চুনা পাথর। তো চুনা পাথরের মধ্যে তুমি HCl গ্যাস অ্যাড করবা, বিক্রিয়া করবে এরা। তো দেখবা যে বিক্রিয়া করার পরে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। দেখো তো ক্যালসিয়াম কার্বনেট এর সাথে তুমি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডে বিক্রিয়া করো, তো উৎপন্ন করবে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস H2O প্লাস কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইডই গ্যাস উৎপন্ন হবে। চুনা পাথরের সাথে HCl গ্যাস যোগ করার পর কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়ে এইখান থেকে সে যাবে, এই যে গ্যাসটা এখান থেকে যাবে, এই যে এখান থেকে। তো যাওয়ার ফলে অন্য গ্যাস যারে সে যুক্ত হয়ে যাবে। এখানে কার্বন ডাইঅক্সাইড পড়ে থাকবে, আর এখানে ক্যালসিয়াম ক্লোরাইড আর হচ্ছে পানি থাকবে। এর ফলে তুমি চিহ্নিতকরণ করবা কীভাবে কার্বন ডাইঅক্সাইড? দেখবা যে যেই কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকবে, বর্ণ লক্ষ্য করলে দেখবা যে সেটা হচ্ছে কোনো বর্ণ দেখায় না। আর গ্যাস জারে একটা জ্বলন্ত কাঠি ধরবা, কাঠিটা তারা নিভাই দিবে। কারণ কি? কারণ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কথা, কার্বন ডাইঅক্সাইড আগুন নিভাইতে সাহায্য করে, আগুন নিভাইয়া দিবে। তোমার মনে যদি কোনোদিন আগুন জ্বলে, তুমি কার্বন ডাইঅক্সাইড খাবা, তাহলে কার্বন ডাইঅক্সাইড কী করবে? আগুন নিভাইয়া দিবে। কারো বাসায় আগুন লাগলে কি করবা? কার্বন ডাইঅক্সাইড নিয়ে দিবা। তো কার্বন ডাইঅক্সাইড কী করবে? আগুন নিভাই দিবে। অক্সিজেন কী করে? আগুন জ্বালাই দেয়। কার্বন ডাইঅক্সাইড আগুন নিভাই দেয়। তো এইখান থেকে তুমি চিহ্নিতকরণ শনাক্ত করতে পারবা যে আসলে সেখানে কার্বন ডাইঅক্সাইড আছে। একটা টেস্ট টিউবে পরীক্ষা নিলে চুনের পানি বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিয়ে, তার মধ্যে চুনের পানি তো চিনোই, কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রবেশ করলো, প্রথমে সামান্য গ্যাস প্রবেশ করানো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া হাবিজাবি করে লাস্টে দেখবা যে এতে চুনের ঘোলা পানি আবিষ্কার করতে পারবা। এই থেকেও বুঝতে পারবা যে কার্বন ডাইঅক্সাইড। তোমরা এইটা শিখবা শনাক্তকরণে, যে বা 1 নাম্বারটা আর 2 নাম্বারটা শিখবা, যে বর্ণ দেখলাম না, তাহলে কার্বন ডাইঅক্সাইড এটা। আর হচ্ছে কি, সে আগুন, যে গ্যাসের মধ্যে আগুন ধরাই দিছো, আগুন নিভাই দিছে, সে তাহলে বুঝবো কি সে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কথা বুঝছো? এইভাবে শনাক্তকরণ করতে পারবো আমরা। এই টপিক থেকে আসতেও পারে। যে টপিকগুলো পড়াইলাম খুবই ইম্পর্টেন্ট, সবগুলোই পড়াইছি। হ্যাঁ, আচ্ছা, তো এইটুকুই ছিল আমাদের চ্যাপ্টারে কোনো কিছুই বাদ নাই সিকিউর জন্য যে আমি পড়াই নাই। তোমরা কি করবা? তোমরা হচ্ছে প্রথমে স্লাইডটা দেখবা, মোস্ট ইম্পর্টেন্ট কথা কিন্তু, বুঝছো? স্লাইড দেখবা, তোমরা স্লাইড দেখবা, এবং তারপর তোমরা ক্লাসটা করার পর টেস্ট পেপার সলভ করবা, অটোমেটিক সবগুলো পারবা, সব 100% সব পারবা ইনশাআল্লাহ। কথা বুঝছো? তাই আশা করি সবাই যুক্ত থাকবা। আমরা নেক্সট ক্লাসে আবার অন্য একটা চ্যাপ্টার নিয়ে হাজির হব। আর আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।